সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছ একক চাষে লাভবান হওয়ার তেমন একটা সুযোগ থাকছে না। কি পদ্ধতিতে আমরা এই মাছটা চাষ করলে আপনারা লাভবান হবেন? দেখেন, আপনি যখন চাপের পোনাটা সংগ্রহ করবেন 13 ফেব্রুয়ারি থেকে ডিম প্রক্রিয়া সংগ্রহ প্রক্রিয়াটি শুরু করব। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে আলোচনা করব কিভাবে চাষ করলে আপনারা পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হবেন। দেখেন, বর্তমান সময়ে কিন্তু পাঙ্গাস মাছ চাষ করে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ হয়ে পড়েছে। অনেক মৎস্যচাষী ভাইরা কিন্তু এই পাঙ্গাস মাছ চাষ করতে গিয়ে লসের সম্মুখীন হয়েছে এবং তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে, যার ফলে কিন্তু অনেকে এই পাঙ্গাস মাছটা চাষ করতে চাচ্ছে না। তবে কি আপনারা পাঙ্গাস মাছ চাষ করবেন না? অবশ্যই আপনারা পাঙ্গাস মাছ চাষ করবেন, তবে আপনাকে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। তো কি পদ্ধতিতে আপনারা পাঙ্গাস মাছ চাষ করলে আপনারা লাভবান হবেন সেটা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা ভিডিওতে যে আলোচনাগুলো করি সেগুলো হচ্ছে আমাদের চাষিদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে, তারপর হচ্ছে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা সংমিশ্রণ করে সেগুলো কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করি। কোনো কান কথা বা কোনো কথা থেকে আমরা আলোচনা করি না, যার ফলে কিন্তু আমাদের আলোচক বিষয়গুলো খুবই সঠিক হয়ে থাকে এবং মৎস্যচাষী বাইরে আমাদের আলোচনা শুনে অবশ্যই লাভবান হয়ে থাকে। প্রিয় দর্শক, তাহলে আপনি কিভাবে পাঙ্গাস মাছটা চাষ করবেন? দেখেন, পাঙ্গাস মাছ কিন্তু একটা সময় বাংলাদেশে ব্যাপক হারে চাষ হতো, এককভাবে চাষ হতো। যেহেতু পাঙ্গাস মাছ ফাস্ট ফিডার মাছ, আমরা জানি স্বাভাবিকভাবে ফাস্ট ফিডার মাছগুলোকে আমরা এককভাবে চাষ করে থাকি। সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছও কিন্তু এককভাবে একটা সময় ব্যাপক হারে চাষ হতো। কিন্তু বর্তমান সময়ে পাঙ্গাস মাছের যে আনুষঙ্গিক জিনিসের যে দাম, খাদ্যের যে ঊর্ধ্বগতি মূল্য, তাছাড়া হচ্ছে পাঙ্গাস মাছ চাষ করতে গিয়ে যে প্রয়োজনীয় জিনিসপত্রের যে মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পাঙ্গাস মাছ একক চাষে লাভবান হওয়ার তেমন একটা সুযোগ থাকছে না, যার ফলে কিন্তু বছরের পর বছর মানে অনেক চাষিরা হচ্ছে পাঙ্গাস মাছ একক চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনারা যেভাবে পাঙ্গাস মাছ চাষ করবেন, পাঙ্গাস মাছ চাষ করতে গেলে কিন্তু আপনারা অবশ্যই সেগুলোকে মিশ্র চাষ করতে হবে। আর যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু পাঙ্গাস মাছের চাহিদাটা খুব ভালো থাকে, মানে চাষের যে চাহিদাটা, এই সময় কিন্তু ম্যাক্সিমাম চাষি বাইরে কিন্তু পাঙ্গাস মাছ চাষি দিয়ে থাকে। সেক্ষেত্রে তারা চাপের যে মাছগুলো আছে সেই মাছগুলো চাষি দিয়ে থাকে। যেমন আমরা কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে চাপের পোনা এবং নতুন পোনা নিয়ে কোন পোনা কোন চাষের ক্ষেত্রে দিলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা পাঙ্গাস মাছ নিয়ে সেখানে আলোচনা করেছি। আর আপনাকে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে কিন্তু অবশ্যই চাপের পোনাটা আপনাকে নিয়ে তারপর সেগুলো চাষি দিতে হবে। কৃষক চাষ পদ্ধতি কথার আগে আমরা জানতে হবে যে আসলে কি পদ্ধতিতে আমরা এই মাছটা চাষ করলে আপনারা লাভবান হবেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে মিশ্র চাষ করবেন। আর আপনারা অবশ্যই জানেন যে প্রতি শতাংশে পাঙ্গাস মাছের সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে। যতগুলো মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে পাঙ্গাস মাছের। সেক্ষেত্রে আপনি কি পদ্ধতিতে আপনার কিভাবে সাজিয়ে আপনি মাছটা মিশ্র চাষ করবেন যে লাভবান হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা যা করতে পারেন যে প্রতি শতাংশে আপনার 70 থেকে 80 পিস পাঙ্গাস দিবেন। তাছাড়া হচ্ছে কি আপনারা মিশ্র চাষের ক্ষেত্রে আপনি কার্প জাতীয় মাছ দিতে পারেন, যেমন 7 থেকে 8 পিস বা 6 থেকে 8 পিস আপনারা রুই মাছ দিলেন, 2 থেকে 3 পিস আপনারা কাতল মাছ দিলেন। তার পাশাপাশি আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছ দিতে পারেন 30 থেকে 40 পিস। এভাবে যদি আপনারা সাজিয়ে আপনারা মাছটা চাষ করেন, সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, তাহলে আপনার মাছের সাইজটা কি হবে? দেখেন, আপনি যখন চাপের পোনাটা সংগ্রহ করবেন, তো চাপের পোনাটা সংগ্রহের ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আপনি কত সময় ধরে এই মাছটা চাষ করতে চাচ্ছেন। আর চাপের পোনা সংগ্রহের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ চাপের পোনা যদি গুণগত মান ভালো না হয় বা চাপের পোনার ক্ষেত্রে যে মাছটা দুর্বল থাকে এবং মাছের যে চাষ পদ্ধতি ছিল চাপের সময়, সেখানে যদি সঠিক পদ্ধতিতে তারা চাষ না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই চাপের পোনা সংগ্রহ করে আপনার লাভের সম্মুখীন হতে পারবেন না। তাই প্রিয় দর্শক, চাপের পোনার ক্ষেত্রে আপনাকে বিশ্বস্ত কারো কাছ থেকে চাপের পোনাটা সংগ্রহ করে আপনাকে মাছ চাষে দিতে হবে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেক বছরে কিন্তু কার্প মাছ এবং পাঙ্গাস মাছের কিছু চাপের পোনা রাখি আমাদের গ্রাহকদের জন্য। চাইলে আমরা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাষ সম্পন্ন করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে আপনি যদি চাপের পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার মানে সময়টা নির্ধারণ করে তারপর চাপের পোনা সংগ্রহ করবেন। মোটামুটি আপনি যদি 100 গ্রাম বা 80 গ্রাম ওজনের যে পাঙ্গাস মাছ দেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 মাস এই সময় লাগতে পারে। এই সময় মোটামুটি পাঙ্গাস মাছের ওজন 1 কেজি থেকে 1.5 কেজি হয়ে থাকে। আর তখন যে আপনি যে 6 পিস আপনি রুই মাছ দিলেন, সেই রুই মাছের ওজন কিন্তু 800 গ্রাম থেকে 1000 গ্রাম হয়ে থাকবে। কাতলা মাছের ওজন কিন্তু 1 কেজি থেকে 1.5 কেজি বা 1.5 কেজি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ততদিনে কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছের ওজন 500 থেকে 550 গ্রাম বা 600 গ্রাম হয়ে থাকে। আপনি যে এইভাবে সাজিয়ে পাঙ্গাস মাছ চাষ করতে পারেন, তাহলে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে যে আমাদের যে সমস্যাটা হয় যে খাদ্য যে ব্যাপারটি, খাদ্য কিন্তু আমাদের FCI বেড়ে যায়। এর মেইন কারণ হচ্ছে আমরা পাঙ্গাস মাছ চাষ করতে গিয়ে অনেক সময় আমরা 18% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি, 15% প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি, যার ফলে কিন্তু আমরা পাঙ্গাস মাছ চাষ করে উপযুক্ত ফলাফলটা পাই না। তাই পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই 26% প্রোটিন সমৃদ্ধ খাবারটি দিতে হবে। যদি আপনি 24 থেকে 26% বা 28% প্রোটিন সমৃদ্ধ খাবার দেন, সেক্ষেত্রে আপনার আশা করি অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় খাদ্য খরচ কমানো করতে গিয়ে যে কাজটি করে থাকি যে বেকারি, রুটি
হ্যাঁ, নষ্ট বাত, তাছাড়া আমরা কাঁঠাল প্রয়োগ করে থাকি পুকুরে, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু খরচটাই হয়, কিন্তু আপনার পরিমাণ মতো যে উৎপাদন বা সঠিক যে উৎপাদন সেটা কিন্তু আপনি করতে পারবেন না। হ্যাঁ, তার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ খাদ্যের উপর নির্ভরশীল হতে হবে। তবে হ্যাঁ, খাদ্য খরচ কমানোর জন্য আপনি যে কাজটি করতে পারেন, আমরা জানি যে খাদ্য মোটামুটি জীবন্ত খাদ্য, বাসমান খাদ্য এবং হচ্ছে হাতে বানানো খাদ্য, আপনি 3টি খাদ্য প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে চাষ করবেন, ধরেন আপনি আজকে সকালে দিলেন ডুবন্ত খাদ্য, বিকেলে দিলেন বাসমান খাদ্য, পরের দিন সকালে দিলেন হচ্ছে কি আপনি হাতে বানানো খাদ্য এবং বিকেলে দিলেন বাসমান খাদ্য। তবে অবশ্যই আপনাকে মিনিমাম মানে প্রত্যেকদিন একবার হলো বাসমান খাদ্য দিতে হবে, কারণ আপনি যেহেতু বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু বাসমান খাদ্যের বিকল্প কিছু নেই। তার জন্য আপনার খরচ কমানোর জন্য সেখানে প্রতিদিন সকালে একদিন বাসমান খাদ্য দিতে পারেন, একদিন হাতে বানানো খাদ্য দিতে পারেন, আশা করি আপনার একটা ভালো ফলাফল পাবেন। আর পাঙ্গাস মাছ চাষ করতে গিয়ে আমাদের একটা মাসিক পরিচর্যা প্রয়োজন রয়েছে। অনেক মৎস্যচাষী বাইরে কিন্তু এই মাসিক পরিচর্যা করতে চান না, কারণ আমরা জানি যে পাঙ্গাস মাছ অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় এবং প্রচুর পরিমাণ খাদ্য দেওয়া হয় এবং পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণ মল ত্যাগ করে। তার জন্য আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করতে একটা মাসিক পরিচর্যা অবশ্যই করতে হবে। মাসিক পরিচর্যা হিসেবে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে কি আপনারা প্রতি মাসে একবার চুন 100 থেকে 150 গ্রাম চুন এবং পরিমিত হারে আপনারা লবণ প্রয়োগ করতে পারেন। লবণ প্রয়োগের পরে আপনার 3 দিন, মানে আজকে চুন দিলেন, তারপর একদিন পরে লবণ দিলেন, বা লবণ প্রয়োগের 3 দিন পরে হচ্ছে আপনারা প্রোবায়োটিক ইউজ করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির প্রোবায়োটিক রয়েছে, সেই প্রোবায়োটিক ইউজ করলে আপনার যে পুকুরের তলদেশে যে অনেক সময় মানে যেহেতু আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করে থাকি, সেক্ষেত্রে অনেক মানে জৈব অজৈব পদার্থ জমা হয়ে থাকে, সেই জৈব অজৈব পদার্থ এবং বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে যদি আপনি প্রোবায়োটিক ইউজ করেন সেই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। কৃষক, আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করতেছেন তাহলে যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, প্রতি 7 দিন মানে প্রতি 7 দিন অন্তত একবার হলে আপনারা পুকুরে হরা টেনে দিবেন। হরা টানার ফলে সে পুকুরের তলদেশে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো আপনারা বুদবুদ আকারে বের হয়ে যাবে, যার ফলে আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকবে, মাছ সুস্থ এবং সবল থাকবে। সম্মানিত দর্শক, আপনারা যে এইভাবে পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর হ্যাঁ, আপনারা কি মানে পাঙ্গাস মাছ তো দিলেন, এখন মানে রুই এবং হচ্ছে গিয়ে আপনার যে তেলাপিয়া মাছের সাইজটা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কার্প জাতীয় মাছ যেগুলো সেগুলো 200 থেকে 250 গ্রাম ওজনের মাছটা দিলেন। আর হচ্ছে কি আপনার যে তেলাপিয়া মাছ, মনোসেস তেলাপিয়া মাছ, আপনারা জানেন যে মনোসেস তেলাপিয়া মাছও কিন্তু খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি। এটি একক এবং মিশ্রভাবে লাভবান হওয়া যায় চাষ করে, তবে একক চাষ করলে অনেক সময় সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আমাদের পিছনে আপনার যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমরা কিন্তু তেলাপিয়া মাছের যে পুকুরের সামনে দাঁড়িয়ে ভিডিওটি সম্পন্ন করতে যাচ্ছি। সেই আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আপনার হাফা দেখতে পাচ্ছেন, হাফাতে কিন্তু আমরা মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদনের লক্ষ্যে কিন্তু আমরা ডিম সংগ্রহের জন্য আমরা কিন্তু এখানে তেলাপিয়া মাছের ব্রুড আমরা রেখেছি। আমরা হয়তো আজকে আমরা ভিডিও রেকর্ড করতেছি 11ই ফেব্রুয়ারি, আমরা হচ্ছে 13ই ফেব্রুয়ারি থেকে ডিম সংগ্রহ প্রক্রিয়াটি শুরু করব। তাই প্রিয় দর্শক, আপনারা যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার গুণগত মানসম্পন্ন মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে সফল হতে পারেন। প্রিয় দর্শক, পাঙ্গাস মাছের সাথে যে মনোসেস তেলাপিয়া মাছটা দেবেন সেটা আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে, এবং নার্সিং যখন এটা মোটামুটি 80 থেকে 100টা কেজি আসবে তখন আপনার সেই মাছটা আপনারা পাঙ্গাস মাছের সাথে আপনারা মিশ্র চাষে দিতে পারেন। সম্মানিত দর্শক, আপনারা এইভাবে পাঙ্গাস মাছ চাষ করেন, আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। আর গুণগত মানসম্পন্ন যে কোনো মাছের পোনা সংগ্রহের জন্য আমরা বাই নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। তাই আপনারা যে কোনো মাছের পোনা এবং মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ জানার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আজকে ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।